আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো, যাদের রয়েছে মেজর কোর্স 7, অর্থাৎ মেজরে যাদের রয়েছে বেঙ্গলি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করব, এটা লাস্ট মিনিট সাজেশান, ঠিক আছে? তো মেজর কোর্স 7-এ যে তোমাদের শিরোনামটা আছে সেটা একবার বলে দিচ্ছি, যে উপন্যাস পরিচয় এবং বাংলা উপন্যাস আমরা পড়ব, ঠিক আছে? অনেকেই কমেন্ট করছিলে দিদি সিলেবাসটা ঠিক মতো নেই, তুমি সিলেবাসও আলোচনা করো, সাজেশানও আলোচনা করো। তার জন্য একসাথে নিয়ে চলে আসলাম সাজেশান প্লাস সিলেবাস, ঠিক আছে? তো আজকে সবটাই আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখো, খাতা কলম অবশ্যই বের করো, আমি ধীরগতিতে বলবো, তোমরা লিখে নিবে। তো যারা চ্যানেলে তোমরা নতুন আছো তোমাদেরকে আমি বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রত্যেকটা ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে? তো শুরু করছি। তোমাদের যদি 12 মার্কের প্রশ্ন বলি, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হবে, লিখে নাও, উপন্যাসের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো, বা বাংলা উপন্যাসের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর আরেকটা প্রশ্ন লিখো, বাংলা উপন্যাসের সূচনা কাল সম্পর্কে যা জানো তা লিখো। নেক্সট প্রশ্ন লিখো, উপন্যাসের রূপরীতি অনুযায়ী উপন্যাস কত প্রকার, কয়েক প্রকার উপন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের মূল চরিত্রগুলি সম্পর্কে নিজের ভাষায় লিখো। আর একটা প্রশ্ন এখান থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের যে মূল সারমর্ম বা মূল যে বিষয়বস্তুটা, ঠিক আছে, সারমর্ম বিষয়বস্তু সারসংক্ষেপ একই, তো সেটা সম্পর্কে আলোচনা করো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস সম্পর্কে তুমি যা জানো তা লিখো। এটার নামকরণের সার্থকতা এবং কোন কিসের ভিত্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই চোখের বালি উপন্যাসটা লিখেছেন, এর মূল চরিত্রগুলি, এগুলো কিন্তু 12-র জন্য খুব ইম্পর্টেন্ট। এবং 6-এর জন্য আলোচনা করছি যে উপন্যাসের স্বরূপ বৈশিষ্ট্য, এটা কিন্তু 6-এও আসতে পারে, এজন্য আমি সেম প্রশ্ন আবার দিলাম, যে যদি 12-তে পড়ো তাহলে সেক্ষেত্রে 6 কিন্তু এক্সট্রা করে পড়তে হচ্ছে না, ঠিক আছে? তো উপন্যাসের সামাজিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো, আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা গল্পের যে মূল আলোচ্য বিষয় কী, কোন পরিপ্রেক্ষিতে এটা তৈরি হয়েছে বা কত সালে, ঠিক আছে, কিসের ভিত্তিতে, এগুলো 6-এর জন্য ইম্পর্টেন্ট। তো দেখো 12-র প্রশ্ন আমি যেগুলো দিলাম সেক্ষেত্রে কিন্তু 6-এও আসতে পারে সেখান থেকে প্রশ্ন, ঠিক আছে? তো উপন্যাসের বৈশিষ্ট্য, তারপর এগুলো কিন্তু 6-এর জন্য আসার সম্ভাবনা। তো এবার 3-এ যাচ্ছি, উপন্যাসের সংজ্ঞা পড়বে মনস্তান্ত্রিক উপন্যাস কাকে বলে, এর বৈশিষ্ট্য, রাজনৈতিক উপন্যাসের কাকে বলে বৈশিষ্ট্য, চেতনা প্রবাহমূলক উপন্যাস কাকে বলে তার বৈশিষ্ট্য, আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য, সামাজিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য, আঞ্চলিক উপন্যাস কাকে বলে তোমরা বৈশিষ্ট্য লিখো। তারপর তোমাদের কিন্তু বলতে পারে একটি সামাজিক উপন্যাসের নাম লিখে তার বিষয়বস্তু লিখো, এরকম করে কিন্তু বলতে পারে। আবার বলতে পারে ঐতিহাসিক উপন্যাসের একটি উদাহরণ দাও এবং তার সম্পর্কে একটু আলোচনা করো। এটা 6-এও আসতে পারে এবং 3-এও কিন্তু শর্ট করে আসতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই মেজর 7 থেকে কী কী প্রশ্ন পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে, কীভাবে পড়তে হচ্ছে না হচ্ছে, সবটা জানো। তোমাদের এক্সামের কিন্তু বেশি সময় নেই, আজকে 23 তারিখ হয়ে গেল, তোমাদের কিন্তু 3 তারিখ থেকে এক্সাম শুরু। তো আশা করছি সকলে খুব ভালো করে প্রিপারেশান নেবে, সকলে এক্সাম খুব ভালো হবে। আগের বার তোমাদের অনেকেরই রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে 3rd সেমিস্টারে, তো এবার চেষ্টা করবে সেই খারাপ রেজাল্টটাকে ভালো করার জন্য, ঠিক আছে? তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আফটার অল থ্যাংক ইউ সকলকে।